এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব ইনসোমিয়ায় আক্রান্ত ছেলেটা আর ইনসোমিয়া ঠিক করার জন্য প্রতিবেশী মেয়েটাকে কিভাবে কনভিন্স করে। আর মেয়েটা একজন উপন্যাস লেখিকা, সে ছেলেটার জীবন নিয়ে একটা উপন্যাস লেখে। চলো দেরি না করে ড্রামাটা দেখে আসি। এপিসোডের শুরুর দিকে আমরা দেখতে পাই তারা যখন সমুদ্রের পাড় থেকে ফিরছিল তখন শিসং আগে আর ক্যানবো পিছনে হাঁটছিল। ক্যানবো বলে আমার প্রচন্ড খিদে পেয়েছে, শিসক বলে আমারও পেয়েছে, চলো আমরা কিছু খেয়ে নিই। এটা বলেই তারা একটা ফাস্ট ফুডের দোকানে যায়। ক্যানবো তার অর্ডার নিয়ে নিলে শিসক তার অর্ডার বলে, সে বলে আমাকে এক্সট্রা 2টা ডিম দিয়ে একটা পাস্তা বানিয়ে দেবেন। পাস্তা বানাতে বানাতে দোকানদার বারবার তার দিকে আর চোখে তাকাচ্ছিল। ক্যানবো সেটা খেয়াল করতে পায়, তাই তখন সে তার সামনে চলে আসে আর বলে প্লিজ একটু তাড়াতাড়ি করবেন। দোকানদার বলে উনি কি হয় তোমার, খুব পরিচিত লাগছে। ক্যানবো কিছু না বলেই সেখান থেকে অর্ডার নিয়ে তাকে টানতে টানতে নিয়ে চলে আসে আর বলেন দেখছিলে দোকানদার কিভাবে তোমাকে ঘুরছিল, আমার তো মনে হচ্ছিল এখান থেকে বের হওয়ার আগেই তোমার ফ্রেন্ডরা ফোন থেকে বের হয়ে আমাকে একেবারে শেষ করে দিবে। একে তো তোমার সাথে এত রাতে বাইরে আসছি, তার উপর আমার হাতে লাল গোলাপের বুকে, কে জানে কি ভাবতো। পিছন থেকে দোকানদার ডাক দেয় এক্সট্রা ডিমে টাকা দিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেটাকে ভুল বুঝে ক্যানবো তাকে নিয়ে দৌড়ে সেখান থেকে চলে আসে। তাড়াহুড়ো করে একটা ট্যাক্সিতে উঠে পড়ে। হাতে গোলাপ ফুলের দিকে তাকিয়ে দেখে সকল পাপড়ি রাস্তায় পড়ে গিয়েছে আর এই ড্রাইভারও বারবার তাদের দিকে আর চোখে তাকাচ্ছিল। তখনই ক্যানবো বলে প্লিজ আপনি রেডিওটা চালু করে দিবেন। তখন গাড়ির ড্রাইভার রেডিওটা চালু করে দেয়। রেডিওতে 2 মাস পর মিউজিক ফেস্টিভ্যালে পিয়ানো কিং শিসং অ্যাটেন্ড করবে সেই কথাটাই বলছিল। এটা বলার সাথে সাথে একজন অপরজনের দিকে আর চোখে তাকায়। ক্যানবো তখন তার কাছে গিয়ে তার মাথায় একটা টুপি পরিয়ে দিয়ে বলে তুমি চাইলে ঘুমাতে পারো, বাসায় পৌঁছাতেই আমি তোমাকে ডেকে দেবো। শিসক কিছু না বলেই ঘুমিয়ে পড়ে। বাসায় পৌঁছাতেই ক্যানবো তাকে ডেকে দেয়। গাড়ি ভাড়া দিয়ে তারা যখন বাসায় পৌঁছাচ্ছিল তখনই শিসক বলে হেই শোনো। ক্যানবো রেগে গিয়ে বলে আমার নাম হেই না, আমার নাম হচ্ছে ক্যানবো, ভাই আমাকে মিডু বলে ডাকে, তুমিও চাইলে ডাকতে পারো। তার কথার মাঝে একটা রাগান্বিত ভাব ছিল। শিসক তখন বলে আমি আমার মন পাল্টে নিয়েছি, আমার হাতে আর 2 দিন না, মাত্র 1 দিন সময় আছে, সময় কাল রাত 8টা পর্যন্ত, তারপরও টাকা দিতে না পারলে আমি কিন্তু পুলিশ ডাকবো। এটা বলেই সে রুমে চলে যায়। এইদিকে সারা রাত খিয়ানবু টাকার কথা চিন্তা করতে থাকে, কিন্তু কোনো উপায় খুঁজে পায় না। পরদিন সকালে আমরা দেখতে পাই খিয়ানবুর জন্য শিসক অপেক্ষা করে বসেছিল, কিন্তু সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, এখনো সে আসছে না। আন্টি ওর দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে হয়তো আন্টি ও থাকার কারণে সেই জন্য আসেনি। সে তখন আন্টি ওকে বলে আপনি কাজ শেষ হয়ে গেলে বাসায় যেতে পারেন, ডিনার তৈরি করতে হবে না, দুপুরে যা রান্না করেছেন আমি তাই খেয়ে নেব। আন্টি ও বাসায় চলে যায়। আন্টি ও চলে যাওয়ার কিছুক্ষণ পরই কলিং বেল বাজতে থাকে। শিসক দরজা খুলে দেখতে পায় সেটা খিয়ানবো। তার গালে তখনও ক্লে লেগেছিল। সে একটা বক্স তাকে দিয়ে বলে এটা আমি তোমার জন্য এনেছি। বক্সটা খুলেই দেখতে পায় সে ক্লে দিয়ে সুন্দর একটা গ্লাস তার জন্য তৈরি করে এনেছে। খিয়ানবো বলে এটা পৃথিবীতে একমাত্র পিস আছে, বেশি দাম না, আমি মাত্র 6 লাখ চাইবো, কি বলো? আর তাছাড়া এটা আমি নিজে হাতে তৈরি করেছি। শিসক বলে রাতে তুমি একটা এক্সট্রা বালিশ আর একটা কাঁথা নিয়ে চলে এসো। খিয়ানবো বাঁকা একটা হাসি দিয়ে বলে ঠিক আছে। তারপর সে দরজা বন্ধ করে দিয়ে রুমে চলে গেলে খিয়ানবো দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ে। তার কাছে এখন আর কোনো উপায় নেই। বাসায় পৌঁছাতে সে তার হাতে তৈরি করা জেসমিনের একটা পারফিউম দিয়ে গোসল করে। গোসল শেষ করে অনেকগুলো জামা পরে। তারপর সেদিনের মতন জানালা দিয়ে তার রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করতেই সে শিসককে দেখে বলে আমি চলে এসেছি, তুমি যদি আমার সাথে উল্টাপাল্টা কিছু করতে চাও তাহলে কিন্তু আমি পুলিশ ডাকবো, শুধু ঘুমাবো এখানে। শিসক বলে তার প্রয়োজন হবে না, আমি তোমাকে ঘুমানোর জন্যই বলেছি। সকালে উঠে তুমি তোমার জিনিসপত্র নিয়ে এখান থেকে চলে যাবে, কিছু রেখে যাবে না, আর আন্টি ও আসার আগেই চলে যাবে। ক্যানবো তার পাশেই নিজের আনা বালিশ আর কাঁথে নিয়ে শুয়ে পড়ে আর জিজ্ঞেস করে আচ্ছা আন্টিও কখন আসবে? উত্তরে শিসক বলে সকাল 7টায় আসবে, তোমাকে তার আগে চলে যেতে হবে। ক্যানবো তখন মুচকি হাসি দিয়ে বলে শিসক একদিন আমি তোমার সকল গোপনীয়তা জেনে যাব, আর সেটা নিয়ে আমি একটা উপন্যাস লিখবো, তুমি তার মেন লিড থাকবে, আর সেই উপন্যাসটা আমার স্বর্ণের মতন বিক্রি হবে। রাত কেটে গিয়ে সকাল হয়। সকাল তখন 9টা বেজে যায়। খিয়ানবুর ঘুম তখনও ভাঙেনি। এদিকে শিসক উঠে বসেছিল। খিয়ানবু ঘুম ঘুম চোখে পাশ ফিরতেই শিসককে দেখতে পায়। তারপর হচ্চকিয়ে উঠে বলে তুমি কখন উঠলে, আর আন্টিও চলে এসেছে? শিসক বলে আন্টিও আসতে দেরি হবে, আমি 1 ঘন্টা আগে এসেছি। খিয়ানবু বলে তাহলে আমার এবার যাওয়া উচিত। শিসক তখন বলে তুমি চাইলে আজকের মতন আমার সাথে ঘুমানোর জন্য মাঝে মাঝে এখানে আসতে পারো, প্রতিদিন আসলে আরো বেশি খুশি হব। সত্যি কথা বলতে আমার ইনসোমিয়া আছে, আমি সারা রাত ঘুমাতে পারি না, তাই পিয়ানো বাজাই। খিয়ানবো বলে তোমার আর আমার মাঝে একটা ট্রানজেকশন ছিল, সেটা শেষ হয়ে গেছে, তাই আমি আর তোমার এখানে আসবো না। তারপর সে বারান্দা টপকে নিজের বারান্দায় চলে যায়। সেখানে গিয়েই পর্দা সরিয়ে যখন নিজের রুমে প্রবেশ করে তখন সে অবাক হয়ে যায়, কারণ তার রুমে তখন উপস্থিত ছিল তার বেস্ট ফ্রেন্ড আর তার মা। তার মা জিজ্ঞেস করে তুমি বারান্দাতে এত সকালে কি করছো আর কখন উঠলি? সে তখন হতভম্ব হয়ে বলে মা আমি এক্সারসাইজ করছিলাম, সকালে আমাদের উঠে এক্সারসাইজ করা উচিত। তারপর শাওমির কাছে গিয়ে বলে আচ্ছা তুমি কখন এসেছো আর কেন এসেছো? উত্তরে শাওমি বলে আমি আন্টির কাছ থেকে কেক বানাতে শিখতে এসেছি। ক্যানবো বলে তাহলে এখানে কি করছো, দ্রুত চলো নিচে যাই। অন্যদিকে আমরা শিসককে দেখতে পাই। তার বাসায় তখন স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট এসেছিল, যে তার ম্যানেজার ছিল। সে
সে এসে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি রাতে খুব ভালো ঘুমিয়েছো, কিন্তু আমি ঘুমাতে পারিনি। আমাকে এই নভেলটা খুবই জ্বালিয়েছে। এই যুগে এসে এত ভালো নভেল কি কেউ লিখতে পারে? লেখকের নামটা সংমিডো নামে কিছু একটা ছিল। ওই দিন ক্লাসে আমি এই নভেলটা পেয়েছি। সংমিডো নামটা শুনেই শিসক অনেকটা অবাক হয়ে যায়। তারপর নভেলটা হাতে নিয়ে বলে, তোমার পড়া শেষ হলে এটাকে আমি নিতে পারি? আমার পড়তে হবে। তারপর তার নিজের শিল্পে এটা গুছিয়ে রাখে। তার ম্যানেজার বলে, তোমাকে আজ আজব লাগছে, তুমি তো আগে এসবের প্রতি আগ্রহ দেখাতে না, এখন কেন দেখাচ্ছ? এটা যার তাকে ফেরত দিতে হবে। শিসক বলে, আমার পড়া শেষ হলে আমি নিজেই পৌঁছে দেব। অন্যদিকে আমরা খ্যানবুকে দেখতে পাই, সে কেক বানানোর সময় বারবারই শিসকের কথা ভাবছিল। তার মা তাদের কিভাবে কেক বানাতে হয় সেটাই শিখাচ্ছিল। তখন সে শাওমিকে বলে, তুমি বলেছো শিশুকের কাছে আমার ডায়েরি আছে, কিন্তু তার কাছে তো আমার ডায়েরি নেই। শাওমি বলে, তুমি কিভাবে জানলে? খ্যানবু বলে, আমি আন্দাজা লাগিয়েছি। শাওমি বলে, তুমি চিন্তা করো না, সে এসবের প্রতি কোনো আগ্রহ দেখায় না, তাই আমার মনে হয় সে তোমার ওই খাতাটা খুলেও দেখেনি। এদিকে ম্যানেজার শিশুকে বলে, তোমার এই গল্পটা পড়া একদমই উচিত না, কারণ এইখানে মিটু তোমার সম্পর্কে অনেক কিছু লিখেছে। শিশুক জিজ্ঞেস করে, এই গল্পটা কি আমার সম্পর্কে? ম্যানেজার বলে, হ্যাঁ, এই গল্পটা তোমার সম্পর্কে। এখানে তুমি নায়ক আর সে তোমার ফ্রেন্ড। অন্যদিকে আমরা দেখতে পাই তাদের কেক ডেকোরেশন করার জন্য লুই খ্যানবুর জন্য ডুরিয়ান নিয়ে আসে। এই খ্যানবুর কেককে অনেক প্রশংসা করে। তারপর যখন সে শাওমি কেকের দিকে যাবে, সে ওর মধ্যে একটি ধাক্কা দেয়। সে নিজেকে সামলাতে না পেরে খ্যানবুকে ধাক্কা মারে, যার কারণে খ্যানবুর মুখ কেকের মধ্যে ঢুকে যায়। খ্যানবু তখন রেগে যায়। রেগে গিয়ে তাকে মারতে মারতে বাড়ি থেকে বের করতে যাবে, তখনই তার সাথে ম্যানেজারের ধাক্কা লাগে। ম্যানেজার তাদেরকে বলে, এটা ভদ্রলোকের এলাকা, তোমরা এত বড় হয়ে গিয়েছো, তারপর এখনো বাচ্চার মতো তোমাদের কমেনি। এখানে যদি হইচই করো তাহলে তোমাদেরকে পুলিশে দিয়ে দেব। এখানে হইচই নাই করে তোমরা একটা পার্কে চলে যাও। লুই তার কথার উত্তর দেবে, খ্যানবু তাকে বলে, চুপ করো। তারপর তার কাছে লুই ক্ষমা চায়, বলে, আমাদের ক্ষমা করে দিন। অন্যদিকে শিসক তাকে বলে, দ্রুত চলো, আমাদের চ্যারিটি গেলায় যেতে হবে। তারপর তারা চ্যারিটি গেলার উপস্থাপিকের সাথে দেখা করার জন্য একটা ক্যাফেতে যায়। সেখানে চ্যারিটি গেলার উপস্থাপিকা এসে হাজির হয়। উপস্থাপিকা বারবারই শিসকের দিকে আজব দৃষ্টিতে তাকাচ্ছিল। শিসক সেটা বুঝতে পারলে সে নিজের চোখ নিচু করে নেয়। এদিকে কেক বানানো শেষ করে শাওমি তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করানোর জন্য খ্যানবুকে নিয়ে সেই একই রেস্টুরেন্টে এসে হাজির হয়। শাওমি খ্যানবুকে একটা টেবিলে বসিয়ে দিয়ে বলে, তুমি এখানে বসো, আমি ওয়াশরুম থেকে আসছি। খ্যানবু কেক নিয়ে একা টেবিলে বসে থাকার সময় দেখতে পায় শিসক একটা মেয়ের সাথে কথা বলছে। খ্যানবু কিছুটা আড়াল থেকেই তাদের দেখছিল আর মনে মনে ভাবছিল সে তাহলে ব্লাইন্ড ডেটে আসছে। তখনই সে শুনতে পায় পাশে টেবিলে বসে শাওমির বয়ফ্রেন্ড ফোনে অন্য একটা মেয়ের সাথে প্রেমালাপ করছে। এটা শুনে সে রাগান্বিত হয়ে যায়। তারপর তার কাছে এসে তাকে নানা ধরনের কথা শোনাতে থাকে। বলে, তুমি শাওমিকে এভাবে ধোঁকা কেন দিচ্ছ? সে তোমাকে মন থেকে ভালোবেসেছে, তুমি তার সাথে এরকম করতে পারো না। এটা আবার দূর থেকে দাঁড়িয়ে কিসং তাকে। সে ভেবেছিল সে তার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করছে, তাই সে কিছুই বলে না। খ্যানবু যখন শাওমির বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করছিল, তার বয়ফ্রেন্ড তখন বলে, তুমি জানো না তার সাথে আমার কিভাবে দেখা হয়েছিল। সে আগে থেকেই জানতো আমার গার্লফ্রেন্ড আছে, তারপরও সে আমার হাতে পায়ে ধরে জোর করেছে আমি যেন তার বয়ফ্রেন্ড হই। খ্যানবু তার এই কথা বিশ্বাস করতে চায় না, বলে শাওমি কখনো এরকম করতে পারে না। পিছন থেকে শাওমি সব কথাই শুনছিল। তারপর ছেলেটা চলে যায়। ছেলেটা চলে যাওয়ার পর খ্যানবু তার কাছে গিয়ে বলে, শাওমি, সে এতক্ষণ যা বলেছে সব মিথ্যে বলেছে, তুমি তাকে এরকম করতে পারো না, আমি জানি তুমি এরকম না। ছেলেটা তোমার জন্য ভালো না। সে যখন কথাগুলো বলছিল তখনই শাওমি তাকে বলে, তুমি কে আমার বিষয় না গলানোর জন্য? খ্যানবু হতভম্ব হয়ে যায়, বলে, তার মানে সে যা বলেছে তাই সত্যি? শাওমি বলে, তুমি অন্যদের মতন আমাকে বাইরে থেকে জাজ করছো, আর কখনো আমার সাথে দেখা করবে না। এটা বলে সে চলে যায়। খ্যানবুর অনেক মন খারাপ ছিল। সে পুরো রাস্তায় একা একা আনমনে আসছিল। তার মন খারাপ দেখে শিসঙ্গে তার পিছন পিছন আসছিল, কিন্তু তাকে কিছুই বলেনি। বাসায় পৌঁছাতেই আনমনে সে যখন শিসঙ্গের বাসায় ঢুকছিল, তখনই শিসংকে পিছনে দেখে বলে, তুমি এখানে কেন? শিসং বলে, এটা তো আমারই বাসা। সে একবার বাসার দিকে তাকিয়ে বলে, সরি, আমার ভুল হয়ে গিয়েছে। সে তার বাসার দিকে যাচ্ছিল, তখনই শিসক বলে, শোনো, সকাল পর্যন্ত অপেক্ষা করো, দেখবে সব ঠিক হয়ে যায়। সে নিজের বাসায় গিয়ে দেখতে পায় সে চাবি আনতে ভুলে গিয়েছে। তার বাবা মাও বাইরে চলে গিয়েছে, তাই দরজার সামনে বসে সে তার বাবা মার আসার জন্য অপেক্ষা করছিল। সে কেক বের করে শাওমির কথা ভাবছিল আর কান্না করছিল, আর নিজেকে বলছিল, আমি কি? তাকে এ ধরনের প্রশ্ন করা। সে কেক খাচ্ছিল। সে বলতে থাকে, কতটা কষ্ট পেলে একটা মানুষ এতটা খারাপ হয়ে যেতে পারে। তখন সেখানে একজন গার্ড চলে আসে। গার্ড এসে তাকে বলে, তুমি কি এখানে বসে কান্না করছো? তোমাকে আগে কখনো এখানে দেখিনি, আবার এখানে কেকও খাচ্ছ। খ্যানবু তাকে বলে, আমি চাবি আনতে ভুলে গেছি, তাই বাবা মার জন্য অপেক্ষা করছি। কিন্তু সিকিউরিটি গার্ড তার কথা মানতে চায় না, তাকে জোর করে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার জন্য। বলে, তুমি যদি এখানে কিছু করো তাহলে তার দায়ভার কে নেবে? তখন সেখানে শিসক চলে আসে। তারপর তাকে টেনে নিজের বাসায় নিয়ে যায়। সে ডাস্টবিনে সেই কেকটা ফেলে দেয়। বাসায় পৌঁছাতেই খ্যানবু বলে, তুমি আমার কেক কেন ফেলে দিয়েছো? শিসক বলে, যাও তাহলে ময়লার স্তূপ থেকে তুলে নিয়ে আসো আর নিজের মুখটা পরিষ্কার করে তারপর উপরে আসো, আমি চাই না আমার বাসাটা নোংরা হোক। খ্যানবু ফ্রেশ হয়ে শিসকের কাছে যায়। তাকে বলে, তোমাকে ধন্যবাদ, তুমি না হলে এতক্ষণ আমি পুলিশ স্টেশনেই থাকতাম। শিসক বলে, বসো, তোমার সাথে কথা বলতে চাই। তারপর বসে বলে, আমি কাল এখান থেকে যাওয়ার সময় কিছুই করিনি, তাহলে
তাহলে আর কি কথা বলবে। শিসক বলে তুমি এখান থেকে যাওয়ার সময় আমি দেখতে পাই আমার কাছে একটা নীল নোটবুক আছে। কিয়ানবো বলে ওইটা আমার নোটবুক, তুমি তো বলেছিলে তোমার কাছে নেই, এখন ফেরত দিয়ে দাও। শিসক বলে আমি দিয়ে দেবো, কিন্তু চলো একটা ডিল করি। কিয়ানবো বলে কিসের আবার ডিল? শিসক বলে আমি তোমাকে নোটবুক ফেরত দিয়ে দেবো, তার বিনিময়ে তোমাকে 2 মাস আমার সাথে থাকতে হবে। প্রতিদিন আসার প্রয়োজন নেই, আমি যখন বলবো তখনই আসবে। আমার সাথে থাকলে তোমার কোনো ক্ষতি হবে না, তোমার সেফটির পুরো গ্যারান্টি আমি তোমাকে দেবো। কিয়ানবো মানা করে, বলে আমি তোমার সাথে কেন থাকবো? শিসক তখন বলে তাহলে ভুলে যাও তোমার আর আমার মাঝে কোনো কন্ট্রাক্ট হয়েছে। কিয়ানবো তার পিছন পিছন গিয়ে বলে আমার নোটবুকটা ফেরত দিয়ে দাও প্লিজ। শিসক বলে আমি তো তোমাকে কন্ডিশন বলে দিয়েছি, তুমি যদি বুকটা ফেরত চাও তাহলে আমার সাথে তোমার এই কন্ডিশন মানতে হবে। কিয়ানবো বলে ইনসোমিয়া সম্পর্কে আমি অনেক কিছু জেনেছি, অনেক উপায় আছে এগুলো ঠিক করার, কিন্তু কারোর সাথে ঘুমানোর উপায় এই প্রথম শুনলাম। শিসক বলে আমিও জানতাম না, কিন্তু আমার ক্ষেত্রে একটা কাজ করছে। কিয়ানবো তখন তার কাছে গিয়ে জিজ্ঞেস করে আচ্ছা তোমার ব্লাইন্ড ডেটের কি খবর? আমি দেখেছি মেয়েটা তোমার প্রতি খুবই ইন্টারেস্টিং, যদি তোমার আর তার মাঝে কিছু একটা হয়ে যায় তাহলে তো তুমি আর আমার সাথে ঘুমাতে পারবে না। শিসক তার কথার কোনো উত্তর না দিয়ে তাকে জানালা দিয়ে বের করে দিয়ে বলে তুমি এখান দিয়ে চলে যাও। কিয়ানবো সেখানে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তারপর আমাদের পরদিন সকালের একটা সিন দেখানো হয়, যেখানে তার বাবা মা কথা বলছিল আর বলছিল কিয়ানবোকে কিছুদিন যাবৎ কেমন জানি আনমনা দেখাচ্ছে। কিয়ানবোর বাবা বলে সে কি প্রেমে ধোঁকা খেয়েছে নাকি? তার মা এটা শুনে দৌড়ে রুমে যায়। সে গিয়ে দেখতে পায় কিয়ানবো মন খারাপ করে রুমের মধ্যে অগোছালো হয়ে বসে আছে। কিয়ানবোর মা তখন জানতে চায় মিডু তোমার কি হয়েছে, কখন ঘুম থেকে উঠেছো? মিডু বলে এই তো কিছুক্ষণ আগে। তখন তার মা জানতে চায় তাহলে নিচে কেন যাওনি? আর তোমার এই অবস্থা, খাওয়া নেই দাওয়া নেই কিছু নেই, তোমার এই অবস্থা কেন? প্রেমে ছেঁকা খেয়েছো? কিয়ানবো বলে কিসের প্রেম মা? তখন তার মা বলে তুমি ঠিকই বলেছো, তুমি যাকে ইচ্ছে তার সাথেই প্রেম করতে পারবে না, তুমি যার সাথে প্রেম করবে সে অবশ্যই হ্যান্ডসাম হতে হবে, আর অবশ্যই সে যেন ভালো করে পিয়ানো বাজাতে পারে, তাহলেই কিন্তু আমি রাজি হব। এটা বলে সে রুম থেকে বেরিয়ে যায়। তার বাবা তখন তার কাছে বসে তার দুঃখের কারণ জানতে চায়। সে বলে বাবা প্লিজ আমাকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দাও, আমি একটু একা থাকতে চাই। তার বাবা বলে ঠিক আছে আমি বাইরে যাচ্ছি, কিছু লাগলে আমাকে কল করো। তার বাবা বাইরে গিয়ে লুইকে কল করে জানতে চায় তোমাদের মাঝে কি ঝগড়া হয়েছে? লুই বলে কি যে বলেন আঙ্কেল, আমাদের মাঝে ঝগড়া কেন হবে? তার বাবা বলে তার খুব মন খারাপ, কিছু একটা করো। সে বলে চিন্তা করবে না, আমি কিছু একটা করছি। তারপর সে একটা টেডি বিয়ার সেজে তার বাসার সামনে যায়। সে গিয়ে দেখতে পায় কিয়ানবো মন খারাপ করে বেলকনিতে দাঁড়িয়ে আছে। তার বেলকনির সামনে গিয়ে সে নাচতে শুরু করে। কিয়ানবো তখন দৌড়ে বাসা থেকে বের হয়ে তার সাথে খুশি মনে নাচতে শুরু করে। তারপর ক্লান্ত হয়ে দুজনেই একপাশে বসে। কিয়ানবো জানতে চায় এই গরমের মাঝে তুমি এই ধরনের বাচ্চাদের মতন কেন করছো? রুই বলে বাচ্চাদের মতন কখন করলাম, তোমার মন ভালো হয়েছে এটাই তো অনেক। আচ্ছা তোমার কি হয়েছে, তোমার শুনলাম মন খারাপ? কিয়ানবো বলে তেমন কিছুই হয়নি, আমার মনে হয় আমার এই শহরে আসাই উচিত হয়নি। এখানে আসার পর থেকে আমার সাথে কিছু না কিছু একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। গতকাল তো তার চরম পর্যায়ে চলে গেছে, আমার কারণে আমার ফ্রেন্ডের ব্রেকআপ হয়ে গিয়েছে। তখনই লুই বলে ও তুমি শাওমির কথা বলছো? তাকে প্রথম দেখাতেই ভেবেছিলাম সে ঠিক না। আচ্ছা যাই হোক তুমি এসব কথা বাদ দাও, সে যদি তোমার সত্যিকারের বেস্ট ফ্রেন্ড হয় তাহলে সে বুঝবে তুমি তার ভালোর জন্য এসব কিছু করেছো। এসব বাদ দিয়ে এখন নভেল লেখায় মন দাও, আর কিছুদিন পর তো নভেল লেখায় কাজই করতে পারবে না, কারণ ক্লাস শুরু হয়ে যাবে। তখন আবার বলো না আমি বলিনি। এসব কিছু নিয়ে ডিপ্রেশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সে তখন বলে ঠিক আছে তুমি ঠিকই বলেছো, আমি তো তার ভালোর জন্যই বলেছি, সে একদিন ঠিকই বুঝবে, তখন ঠিকই চলে আসবে। তারপর আমরা দেখতে পাই সে নিজের রুমে গিয়ে উপন্যাস লিখতে শুরু করে। তার উপন্যাসের নাম দেয় মাই নেইবার কান্ট স্লিপ। উপন্যাসে মেন লিড হিসেবে সে শিসককে ধরে নেয়। তারপর প্রথম দিন থেকে তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনায় সে লিখতে শুরু করে। উপন্যাসটাকে আরো সুন্দর করে গোছানোর জন্য সে শিসককে ফলো করতে শুরু করে। সে কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, তাকে কে প্রপোজ করলে সে কিভাবে রিয়েক্ট করে সবকিছু। একদিন উপন্যাস লুকিয়ে লিখতে গিয়ে তার কাছে ধরা পড়ে যায়। শিসক জানতে চায় তুমি এখানে কেন? কিয়ানবো বলে অবশ্যই আমি আমার নোটবুক নিতে তোমার কাছে এসেছি। শিসক বলে আমি তো তোমাকে আমার কন্ডিশন বলে দিয়েছি, এখন মানা না মানা তোমার বিষয়। কিয়ানবো বলে আমিও তো দুদিন তোমার উপকার করলাম, তার জন্য হলেও তো তুমি আমাকে বইটা ফিরিয়ে দিতে পারো, আর এই ধরনের বইয়ের প্রতি তো তোমার কোনো ইন্টারেস্ট নেই। শিসক বলে তোমার এই ভালোবাসার উপন্যাসের প্রতি আমার সত্যিই কোনো আগ্রহ নেই। কিয়ানবো বলে তার মানে তুমি বইটা পড়ে দেখেছো? তুমি আমাকে বইটা ফেরত দিয়ে দাও, আমি কথা দিচ্ছি আমার উপন্যাস যখন পাবলিশ হবে তার প্রথম কপি আমি তোমাকে দেব। শিসক বলে আমার প্রথম কপির প্রয়োজন নেই, আমি সেটা ফেরত দিয়ে দেবো যদি তুমি আমার কন্ডিশন মানো। এটা বলে সে চলে যাচ্ছিল। কিয়ানবো তাকে বাধা দিয়ে বলে শিসক তুমি তো জানো আমি একজন মেয়ে মানুষ, আর 2 মাস আমার জন্য অনেক লম্বা সময়। শিসক তখন বলে তাহলে 1 মাস। কিয়ানবো তখন বলে না 15 দিন। শিসক বলে ঠিক আছে। কিয়ানবো বলে ডিল। শিসক বলে আজ রাতে তাহলে দেখা হচ্ছে। এটা বলে সে চলে যায়। কিয়ানবো তখন আনমনে বলতে থাকে তার কথার পেঁচে সে আমাকে রাজি করিয়ে ফেললো, এটা ঠিক না। আচ্ছা যাই হোক, আমি তার কাছে থাকলে ভালোভাবে তাকে জানতে পারবো, উপন্যাসটা ভালোভাবে লিখতে পারবো। এটা বলে সে বাসায় চলে আসে। বাসায় এসে সে আরো কিছুক্ষণ উপন্যাস লেখে। তারপর শাওয়ার নিয়ে অনেকগুলো জামা পরে সেদিনের মতন রেডি হয়ে সে ব্যালকনি টপকে শিসকের রুমে চলে যায়। সে রুমে গিয়ে শিসককে দেখতে না পেয়ে পিয়ানোর শব্দে সে শিসক যেখানে পিয়ানো বাজাচ্ছিল সেই রুমে চলে যায়। শিসক মিষ্টি সুবাস পেয়ে পিছন ফিরে তাকিয়ে বলে তুমি তো আজ খুব তাড়াতাড়ি চলে এসেছো। কিয়ানবো বলে কোনো সমস্যা নেই, তুমি পিয়ানো বাজাতে থাকো, আমি চুপচাপ এখানেই দাঁড়িয়ে থাকবো। সে তখন দেখতে পায় সে গান বাজানোর পাশাপাশি গান কম্পোজ করছিল। কিয়ানবো তখন বলে এই জন্যই তোমার গান এত ইউনিক মনে হয়, আগে কোথাও শুনিনি।
কারণ তুমি নিজেই গান কম্পোজ করো। তুমি কি জানো, ছোটবেলা আমিও পিয়ানো খুব ভালো বাজাতাম। সত্যি বলছি, আর যদি আমি পিয়ানোর সাথে লেগে থাকতাম তাহলে তোমার মতনে ভালো কিছু একটা করতে পারতাম। শিশক বলে, ভালোই হয়েছে তুমি যে পিয়ানোর সাথে লেগে থাকোনি। খিয়ানবু বলে, আমার কাছে পিয়ানো বাজানোটা তত ভালো মনে হয় না, কারণ সারাদিন একটা রুমে বন্দি থাকা পিয়ানো বাজানো জীবনটা কেমন জানি সাদা কালো হয়ে যায়। আমার কাছে বর্ণান্ধের মতন মনে হয়। শিশক বলে, কি বলে বর্ণান্ধ? খিয়ানবু বলে, না না, আমি তোমাকে বলিনি। শিশক বলে, তুমি পিয়ানো থেকে দূরে থেকে অনেকটা ভালোই করেছো। তখনই আচমকা ফোন বেজে ওঠে। শিশক চলে যায় ফোন রিসিভ করতে। তার বাবা কল করেছিল। তার বাবার সাথে কথা বলার সময়ই এইদিকে একা রুমে থেকে খিয়ানবু পিয়ানো বাজাতে শুরু করে। শিশক তখন বলে, পিয়ানোতে হাত দিও না। পাশ থেকে তার বাবা জানতে চায়, তোমার সাথে কে, আন্টি ও নাকি ম্যানেজার? তারা দুজন ছাড়া তোমার সাথে তো আর কেউ থাকে না, যদি না তোমার। শিশক বলে, তুমি ঠিকই বলেছো, আমার গার্লফ্রেন্ড। তার এই কথাটাই দূরে দাঁড়িয়ে থেকে খিয়ানবু শুনে ফেলে। সে নিজের অজান্তেই মুচকি হাসতে শুরু করে।